আমরা প্রশংসা করতে চাই জনাব সালাউদ্দিন আহমেদের। তিনি একজন দক্ষ পার্লামেন্টেরিয়ান। সরকারের 6 মাস সেটি যথেষ্ট নয় পালন করার জন্য, তবে আন্তরিকতাটাই যথেষ্ট কিনা বা আন্তরিকতা সরকারের আছে কিনা সেটিকে মূল্যায়ন করতে বলছেন। আপনি বিরোধী দলের পক্ষ থেকে আসলে কতটা আন্তরিকতা দেখতে পাচ্ছেন যদি সরকারের এই 6 মাসকে মূল্যায়ন করতে বলি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমরা বিরোধী দলের জায়গা থেকে এটা প্রত্যাশা এটা করব না যে 6 মাসের মধ্যে 5 বছরে সব উন্নয়ন অগ্রগতি হয়ে যাবে। এটা সত্যি, কিন্তু এই 6 মাসটাকে আমরা একটা সাইন হিসেবে দেখি যে সরকার আসলে আগামীতে কোন দিকে যাবে। সরকার সামগ্রিকভাবে যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো প্রয়োজন, আমার দেশ যে ধীরে ধীরে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল সেগুলোর যে আরেকটা পুনর্গঠন প্রয়োজন, ওই প্রক্রিয়াতে সরকার কোথায় যাবে, বিরোধী দলীয় যে মত কিংবা কণ্ঠরোধ এই জায়গায় সরকারের অবস্থান কোথায় থাকবে, কিংবা সামগ্রিকভাবে আমরা যেই সিস্টেমগুলোর দ্বারা নিপীড়িত হয়েছি, বিভিন্ন রাজনৈতিক দল, ইভেন বিএনপি সবচেয়ে বেশি নিপীড়নের শিকার বড় দল হিসেবে বিগত 17 বছর ধরে, সেই জায়গায় সরকার সংস্কারগুলো আনবে কিনা আমরা সেই সাইনগুলো বোঝার চেষ্টা করেছি। আমরা দেখলাম যে বিগত 6 মাসের মধ্যে আমরা দুই একটা জায়গায় প্রশংসাও করতে চাই। স্পেশালি প্রধানমন্ত্রীর বেশ কিছু জায়গায় সিম্পলিসিটি, এটা অনেকেরই চোখে পড়েছে, আমাদেরও চোখে পড়েছে। পাশাপাশি আমরা ফরেন মিনিস্ট্রির দুইটা স্টেটমেন্ট দেখলাম রিসেন্টলি। আমাদের কাছে মনে হয়েছে যে স্টেটমেন্টগুলো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটাকে ধারণ করছে এবং সরকারও সেই পালসটা ধরার চেষ্টা করছে। এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু দুঃখজনক হলেও বেশ কিছু বিষয় যেই কালচারগুলোর বিরুদ্ধে আমাদের সামগ্রিক লড়াই, ইভেন বিএনপিরও আপনি বিগত 15-16 বছরের যদি তাদের সোশ্যাল মিডিয়া, তাদের নেতৃত্বের স্টেটমেন্টগুলো দেখেন, যেই জুলুম নির্যাতন এগুলোর বিরুদ্ধে স্টেটমেন্টগুলো ছিল, ওই জায়গাগুলোতে আমরা দৃশ্যমান কোনো পরিবর্তন দেখিনি। যেমন আমরা যদি দেখি যে আবার সকল প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করার যে বিষয়টা, সেটা বিএনপির মধ্যে সেই তাড়নাটা আমরা আরও বেশি দেখতে পাচ্ছি। যত দ্রুত দলীয়করণ করা যায় আমরা দেখছি এই দলীয়করণে শুধু দলের পরিচয় তো মুখ্যই, দলের পরিচয় ছাড়া তো কাজ হচ্ছেই না। দ্বিতীয় আরেকটা জিনিস আছে সেই দলীয়করণের মধ্যে স্বজনপ্রীতি, যে যত কাছের হয় ওই দলীয়করণে, ছেলে মেয়ে সন্তান সন্ততি পরিবারের মানুষজন। এরপর আমরা যেটা দেখলাম আসলে আমরা প্রশংসা করতে চাই জনাব সালাউদ্দিন আহমেদের। তিনি একজন দক্ষ পার্লামেন্টেরিয়ান, কিন্তু তার উপরে চাপ অনেক বেশি হয়ে যাওয়ার কারণে তিনি তার মন্ত্রণালয়ে তুলনামূলক একটু কম নজর দিতে পেরেছেন। তো সেই জায়গা থেকে সরকারের 3টা প্রায়োরিটির জায়গা ছিল, এর মধ্যে একটা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। ওই জায়গাটাতে আমরা বিগত 6 মাসের যদি রিপোর্টটা দেখি, বিএনপির অন্তদলীয় ক্রন্দল বলি কিংবা রাজনৈতিক সহিংসতার জায়গা বলি কিংবা সারা দেশে ধর্ষণের মতো ঘটনাগুলো, এই জায়গায় আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রত্যাশা অনুযায়ী আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ে নাই। এখন যদি আমি একদম সাধারণ মানুষকে যে জিনিসটা টাচ করে সবচেয়ে বেশি, যেটা বিএনপি সরকারের প্রায়োরিটি লিস্টে ছিল, 2টার মধ্যে একটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা রোধ করতে চায়, দ্বিতীয় হচ্ছে জ্বালানির যে সংকটটা, সেটা গ্যাস বলি বিদ্যুৎ বলি সব কিছু তো ইন্টার রিলেটেড, এই সংকটটা তাদের নিরসন করা তাদের একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমরা দেখলাম রিসেন্ট টাইমে এই 2টা জায়গাতেই সরকার আরও মিজারেবলি ফেইল করছে। আমরা দেখলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েই যাচ্ছে, এবং স্পেশালি জ্বালানির এই জায়গাটা শত শত কিন্তু গার্মেন্টস কারখানা এগুলো সাময়িকভাবে কিংবা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখছি বিদেশি যে বিনিয়োগ, আজকে কয়েকজন আমরা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী কিংবা তাদের ব্যবসায়ী যারা লিডার, তাদের আমরা জ্বালানির ব্যর্থতা কি আসলে এই সরকারের দায় কতটা? না, এটা তো অবশ্যই, মানে 6 মাসের একটা সময়ে এই ম্যানেজমেন্টের দায় এখনো তো এড়ানোর সুযোগ নেই। আমরা নির্দ্বিধায় আপনাদেরকে বলতে চাই যে ধরেন বৈশ্বিক কিছু সংকট আসে, সেই সংকটে একটা দেশের সরকার কিংবা জনগণকে একসাথে ওটাকে স্ট্রাগল করে পার হতে হয়। কিন্তু আমরা যেটা দেখলাম, বিএনপি তার জায়গা থেকে একটা যে সংকট আছে, আমরা যে একসাথে এটাকে আমার ওভারকাম করতে হবে, ওইটুকু স্বীকার করার মতো সৎসাহসটা তারা দেখাচ্ছেন না, বরং খোরা যুক্তি দিয়ে যাচ্ছেন যে আমাদের আছে এই এই সমস্যা, আজকে হয়ে যাবে কালকে হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি প্রতিদিন এই সংকটটা বাড়ছে। এবং এই জায়গায় আমরা প্রথম ধাপে দেখেছি জ্বালানি তেলের, আপনি দেখবেন প্রত্যেকটারই মূল্য 15 থেকে 20 টাকা 25 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কিন্তু ওইতে আমার যে লাইনটা ছিল, ওই লাইনটা ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত না দামটা বাড়ানো হলো। যখনই বাড়ানো হয়ে গেল লাইন চলে গেল। তার মানে এই সিন্ডিকেটের কাছেও সরকার জিম্মি হয়ে কিন্তু ওই সময় পরাস্ত হয়েছে। সো এই যে 2টা জায়গা যেটা সরাসরি মানুষকে
মানুষের মানে যে ভুক্তভোগী হচ্ছে মানুষ, এটার লিমিটটা অনেক বাড়িয়ে তুলছে। এবং মাঠ পর্যায়ে আমি আজকেই 3টা জেলা ঘুরে আসলাম ঢাকায়, আমি দেখি যে সাধারণ মানুষের কিন্তু সারের জন্য আজকে থেকে 10-15 বছর আগের যে লাইন দেওয়ার যে সিনারিও আমাদের চোখে ছোটবেলায় দেখেছি, ওইটা আবার দেখছি আমরা দেখছি যে থানা কিংবা ইউএনও অফিসগুলো, আপনি ঘটনা দেখবেন ইউএনওদেরকে কিভাবে অপদস্থ করা হচ্ছে। এখন ইউএনও অফিসগুলো উপজেলা বিএনপি সভাপতি সেক্রেটারি যারা, তারা সেটার ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে নিচ্ছেন, অস্থায়ী কার্যালয় বানিয়ে ফেলছেন। সো এই যে দলীয়করণগুলো একদম মাঠ পর্যায় পর্যন্ত চলে যাচ্ছে, খুবই দুঃখের একটা কথা। এটা আমি এখানে বলতে চাই, সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে খাল খননের উদ্যোগ। এইরকম কিছু উদ্যোগ হচ্ছে যে মাঠ পর্যায়ে তারা কিছু মহিলা আছে, তাদেরকে ওই যে মাঠ রাস্তার কাজ করে, তো প্রতি মাসে 8,000 করে টাকা পায়। এটা 3 বছর মেয়াদি একটা সরকারের সাথে চুক্তি আসে। তো সবচেয়ে যারা দুঃখী মহিলা গ্রামের, তাদেরকে এটাতে দেয়া হয়। বিএনপির নেতারা আমরা দেখছি যে একটা নাম এন্ট্রি করতে, সে যেহেতু মাসে 8,000 করে টাকা পাবে, 3 বছর কাজ করবে, 20,000 30,000 টাকা করে ওই মহিলাটার থেকে টাকা নেওয়া হচ্ছে, যার 1,000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, যার নুন আনতে পান্তা ফুরোয়। সো আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি, হয়তো সরকারের কিছু ভালো উদ্দেশ্য অ্যাপ্রোচ আমাদের চোখে পড়ছে, কিন্তু যখন মাঠে এটার বাস্তবায়ন দেখি না, তখন আমাদের মনে হয় হয় সরকার মাঠ কন্ট্রোল করতে পারছে না, অন্যথায় সরকারের মাঠের যারা একদম নেতৃবৃন্দ আছে, তাদের প্রতি নিয়ন্ত্রণ না থাকার কারণে তাদের ওই জায়গায় কি করবে না করবে, এটা সরকার এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারছে না। আপনার কাছে আমি আসছি, শেষ করছি একটা লাইন দিয়ে। তো ফলশ্রুতিতে আমাদের মনে হয় আসলে যে সরকারের কথার সাথে মাঠ পর্যায়ের যে কাজের যে মিলের জায়গাটা, সেটার মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে।